আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16 ময়মনসিংহ বোর্ড 2024। এই প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান আছে। অর্থাৎ একটা আয়তাকার ঘনবস্তু একটা ভূমির উপর আছে, যে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার এবং আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা হলো 3 মিটার আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 মিটার। তো প্রথমে আমরা চলো ক নং প্রশ্নটি আগে সমাধান করি। ক নং প্রশ্নে কি বলা আছে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। বিষয়টা হচ্ছে কি দেখো, একটা ত্রিভুজের এই যে সন্নিহিত বাহু দুটো দেওয়া আছে, একটা হচ্ছে 19 সেন্টিমিটার আর একটা হলো 20 সেন্টিমিটার, আর এই সন্নিহিত বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। এখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই রকম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের সূত্র আছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। অর্থাৎ একটি বাহু যদি এ হয় আর একটি বাহু যদি বি হয় এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু এ বি সাইন থিটা। তো আমরা দেখো এখানে আমাদের দেওয়া আছে একটি ত্রিভুজের দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা 19 সেন্টিমিটার আর একটা হলো 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো এখন এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা দেখলাম যে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ত্রিভুজটির ক্ষেত্রফল যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে তার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ হলো একটি বাহু, বি হলো আরেকটি বাহু, এ বি সাইন থিটা। তো এখানে দেখো এ ও বি গুণ করো, অর্থাৎ 19 আর 20 গুণ করো, 19 আর 20 গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 190। আর sin 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। sin 45 ডিগ্রির মান 1/√2। তাহলে 190 কে যদি আমরা √2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 134.35 বর্গ সেন্টিমিটার প্রায়। এটি হলো আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল। এর পরের প্রশ্ন দেখো, খ নং প্রশ্ন। খ নং প্রশ্নটি হচ্ছে ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। অর্থাৎ যে ঘনবস্তুটা আছে, অর্থাৎ এটা আছে ধরো একটা 48 বর্গমিটার ভূমির উপর একটা ঘনবস্তু আছে। ঘনবস্তু মানে যে এরকম বস্তু আছে, এই যে দেখো। তো এই বস্তুটা যেখানে আছে তার এই যে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 48। আমরা জানি ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, সরি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে ভূমির ক্ষেত্রফল হয়। তো এখানে আমরা দৈর্ঘ্যকে ধরে নিছি এ এবং প্রস্থকে ধরে নিছি বি এবং আয়তাকার ঘনবস্তুটির ক্ষেত্রফল দেওয়া আছে দেখো কত দেওয়া আছে 48 বর্গমিটার। তো আমরা যদি এ ইন্টু বি করি, এই এ বি এর মান কত হবে? এ বিও কিন্তু এই ভূমির ক্ষেত্রফলে, কারণ ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হলো বি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রটা কার সমান হবে? প্রশ্নে দেওয়া আছে 48 এর সমান হবে, প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি ধরি আয়তক্ষেত্রটির ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থ আমরা ধরে নিলাম, দেওয়া নেই, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এ ও বি মিটার। আর তাহলে প্রশ্ন মতে এ গুণ বি অর্থাৎ এ বি হলো এর ভূমির ক্ষেত্রফল, তা দেওয়া আছে 48 বর্গমিটার। আর উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতাটা দেওয়া আছে 3 মিটার। অর্থাৎ আমাদের যে আয়তাকার ঘনবস্তু তার উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তো এখন আর কর্ণ দেওয়া আছে, কর্ণ হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দূরত্ব, এই কর্ণ। তো আমরা জানি কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সি না, এখানে আমি এইচ ধরেছি, এ স্কয়ার হবে। তাহলে কর্ণের সূত্র হলো, অতএব কর্ণের দৈর্ঘ্য হলো √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, অর্থাৎ তিনটি মাত্রার বর্গের সমষ্টির বর্গমূল। এটি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য আমাদের প্রশ্নে দেওয়া ছিল 13, তাহলে এটা সমান আমরা 13 লিখেছি। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিই। উভয় পক্ষে বর্গ করে দিলে দেখো এই পাশে রুট উঠে যাবে, আর 13 উপর বর্গ হলে কত হয়? 169। তো এখন এই যে এইচ এর মান আমাদের ছিল 3, এইচ এর মান 3
কি মিটার, 3 মিটার ছিল, আমরা এটা বসিয়ে দিছি। তা 3 স্কয়ার হয় 9, এই 9টা আমরা এই পাশে পক্ষান্তর করলে এখানে কি হবে -9। তো 169 থেকে যদি 9 মাইনাস করি তাহলে আমরা কি পাবো 160। 160 এটা 2 নং সমীকরণ। তো এটা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের হলো। তো আমাদের কাজ হচ্ছে দেখো, যদি আমরা a প্লাস b এর মান বের করতে পারি আর যদি a মাইনাস b এর মান বের করতে পারি, সেই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা a ও b এর মান বের করতে হবে পারবো। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ অর্থাৎ a ও b এর মান নির্ণয় করা। তো আমরা এই জন্য এখান থেকে দেখো a প্লাস b এর মান নির্ণয় করব কিভাবে, যেহেতু আমাদের a b আছে, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আছে, তাহলে এখন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো b স্কয়ারটা আমি a স্কয়ারের কাছাকাছি রাখছি কারণ এই মানটা বসানোর জন্য। আমরা মান দুটি বসিয়ে দেব, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 160 আর ab এর মান হচ্ছে 48। এটা বসিয়ে দিয়ে এই পাশে এই যে স্কয়ারটা উঠিয়ে দিলে রুট হবে, তার মানে আমরা 160 আর 2 গুণ 48 যোগ করে 256 হয়। তাহলে 256 এর উপর যে স্কয়ার আছে এখানে স্কয়ার উঠিয়ে দিলে 256 রুট হবে। তো 256 এর উপর রুট হলে তার মান হয় হচ্ছে 16 বা 16। তো আমরা কিন্তু a প্লাস b এর মান বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে a মাইনাস b এর মান বের করা। তো a মাইনাস b এর মান বের করার জন্য আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করতে পারি, কারণ আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান দেওয়া আছে। তো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার এটি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। আমি a স্কয়ার আর b স্কয়ার পাশাপাশি রাখছি মান বসানোর জন্য। a স্কয়ার প্লাস b স্কয়ার মান 60 আর ab এর মান 48 বসিয়ে দিব। 60 মাইনাস 2 ইনটু 48 তাহলে 64 হয়। এখন যদি আমরা স্কয়ারটা উঠিয়ে দিই তাহলে কি বসবে, রুট হবে। 64 এর উপর রুট হলে হয় 8। এখন a প্লাস b এর মান আমরা বের করলাম 16। a প্লাস b এর মান আমরা কি বের করলাম 16। a প্লাস b আমরা বের করছি 16। তো এই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি, দেখো সমীকরণ দুটো যদি যোগ করি তাহলে কিন্তু সহজেই আমরা এর মান বের করতে পারবো, কারণ যোগ করলে আমাদের কি হবে, এই যে b b কেটে যাবে, 2a থাকবে, 2a ইকুয়াল 24 এবং উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এর মান হবে 12। তাহলে আমরা এই দুটো সমীকরণ a প্লাস b আর a মাইনাস b অর্থাৎ 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো a প্লাস b এবং a মাইনাস b যোগ করলে মাইনাস b আর প্লাস b কেটে যাবে আর থাকবে হচ্ছে 2a ইকুয়াল 24। তো যাদের একটু সমস্যা হয় তারা এখানে একটু এক লাইন করে নিতে পারো, এই দুটো সমীকরণ লিখে পরে যোগ করে দিতে পারো। তাহলে a প্লাস b এর মান আমরা কি করছিলাম, a প্লাস b এর মান আমরা বের করছিলাম 16। তাহলে যোগ করে দেখো এই যে আমাদের প্লাস b মাইনাস b কেটে যায়, 2a ইকুয়াল 18 যোগ করে 24। উভয় পক্ষকে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি তাহলে a ইকুয়াল কি হয় 12। এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। আমরা এর মান 3 নং সমীকরণে বসিয়ে দিই। এর মান 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা কি পাবো 12 প্লাস b ইকুয়াল 16। অর্থাৎ এখানে এর মান আমরা বসিয়ে দিচ্ছি 12, 16 থেকে 12 বাদ দিলে b এর মান হয় 4। এটি হচ্ছে আমাদের এই যে আয়তাকার যে ঘনবস্তু আছে তার এই যে বাহুর দৈর্ঘ্য আর প্রস্থের মান। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কত, এ হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে 4 মিটার, না মিটার, সেন্টিমিটার। এটা কি সেন্টিমিটার হবে না মিটার হবে, এটা প্রশ্নে কি দেওয়া ছিল দেখি একবার, সরি এগুলো মিটার হবে, মিটার, এগুলো সেন্টিমিটার হবে না, এগুলো মিটার হবে, এগুলো মিটার হবে। তো যাই হোক, কারণ আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল বর্গ মিটারে, উচ্চতা দেওয়া আছে মিটারে, তার মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ যেটা বের হলো এটাও মিটারে হবে, তোমরা যেন এটা সেন্টিমিটার লিখো না। তো যাই হোক, এর পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো, পরের প্রশ্ন দেওয়া আছে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, উচ্চতাকে ভেতরের ব্যাস ধরে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলো। প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন কত? তো এখানে আমাদের কি করতে হবে, পাইপে যেটুকু লোহা আছে লোহার আয়তন বের করতে হবে, কারণ এখানে প্রতি ঘন সেন্টিমিটারের ওজন দেওয়া আছে 7.2। তাহলে আমাদের এই যে পাইপের দেখো মাঝখানে কিন্তু ফাটা থাকে,
তাহলে ফাঁকা থাকে। আর এই যে আমাদের যে পাইপ যে ভরাট অংশ আছে, লোহা দ্বারা পূর্ণ অংশ আছে, এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এটা কিভাবে বের করব? তো পাইপ তো এটা একটা সিলিন্ডার, তো এর জন্য এটা একটা ঘনবস্তুর কর্ণ আমাদের কত দেওয়া ছিল 13, এটা হচ্ছে এই পাইপের বাইরের ব্যাস, আর ভেতরের ব্যাস ধরতে হবে 3। বাইরের ব্যাস যদি 13 হয় তাহলে বাইরের ব্যাস আমরা 13 লিখলাম। আর আমাদের উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 3, তাহলে 3টা হবে ভেতরের ব্যাস, পাইপের ভেতর, অর্থাৎ আয়তাকার ঘনবস্তু কর্ণ যেটা সেটা হবে এই লোহার পাইপের বাইরের ব্যাস, আর উচ্চতা হবে ভেতরের ব্যাস। তাহলে প্রশ্ন মতে পাইপের ভেতরের ব্যাস ধরতে হবে 3, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 3কে 2 দ্বারা ভাগ করে দিব আমরা, তাহলে ব্যাসার্ধ হবে, অর্থাৎ ভেতরের ব্যাসার্ধ, এটা কিন্তু পাইপের ভেতরের, এখানে লেখা উচিত যে পাইপের ভেতরের ব্যাসার্ধ হলো 1.5 মিটার। আর পাইপের বাইরের ব্যাস আছে 13 মিটার, তাহলে 13 মিটার হলে বাইরের ব্যাস 13 মিটার হলে বাইরের ব্যাসার্ধ 13কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? অর্ধেক, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ 6.5। আর পাইপের উচ্চতা প্রশ্নে বলা আছে কত? 5 সেন্টিমিটার, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে মিটার করে নিব। দেখো পাইপের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে, এখানে ইকুয়াল দেওয়া যায়, 100 দ্বারা ভাগ করে আমরা মিটার করি 0.05 মিটার করে নিলাম। তো এখন দেখো আমাদের কাজ হচ্ছে যে এই যে লোহার পাইপের, অর্থাৎ বাইরের আয়তন বের করব, আর এই যে ভেতরে সাদা দেখতেছো ফাঁকা অংশ, এই ফাঁকা অংশের আয়তন বের করব। বাইরের আয়তন থেকে যে ভেতরের ফাঁকা অংশের আয়তন বাদ দিই, তাহলে আমরা পাইপে কি পরিমাণ লোহা আছে সে লোহার আয়তন পেয়ে যাব। তো এটা তোমরা আলাদা আলাদা করেও করতে পারো, আবার একসাথেও করতে পারো। আমি এখানে দেখো একসাথে করেছি, অর্থাৎ পাইপে লোহার পরিমাণ বের করার জন্য আমরা পাইপের বাইরের আয়তন থেকে মাইনাস করেছি পাইপের ভেতরের আয়তন, পাইপের বাইরের আয়তন। তাহলে পাইপটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন শুধু পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই ব্যাসার্ধের উপর বর্গ গুণ উচ্চতা। তাহলে পাইপের বাইরের আয়তন কত হবে? পাই আর স্কয়ার, অর্থাৎ বাইরের ব্যাসার্ধ গুণ উচ্চতা, এইটুকু হচ্ছে পাইপের বাইরের আয়তন। আর ভেতরে যে সাদা অংশটুকু দেখছো ফাঁকা অংশ, এটার আয়তন হচ্ছে ভেতরের ব্যাসার্ধ পাই 1.5 স্কয়ার, অর্থাৎ ভেতরের ব্যাসার্ধের উপর বর্গ গুণ উচ্চতা। তো আমরা বাইরের আয়তন থেকে যদি ভেতরের ফাঁকা অংশের আয়তন বাদ দিই, তাহলে আমরা এই পাইপে ব্যবহৃত লোহার পরিমাণ পেয়ে যাব, লোহার আয়তন পেয়ে যাব। তাহলে লোহার আয়তন এখানে আমি কমন নিচ্ছি 0.05 পাই, এটা কমন নিচ্ছি, এটা কমন আছে, দেখো দুটার ভিতরে কমন আছে, তাহলে 6.5 হোল স্কয়ার মাইনাস 1.5 হোল স্কয়ার, তাহলে 6.5 হোল স্কয়ার 1.5 হোল স্কয়ার মাইনাস করে 0.05 আর পাই এর মান 3.1416 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে। তাহলে এটা কিভাবে কি করবা? এই যে আগে এটার উপর বর্গ করে নিবা, তারপরে এটার উপর বর্গ করে নিবা, নিয়ে বিয়োগ করলে যে বিয়োগফল হবে সেটার সাথে পাইয়ের মান 3.1416 গুণ করে তার সাথে 0.05 গুণ করলে আমরা পাবো 6.2823 ঘনমিটার। এটা হচ্ছে এই পাইপে লোহার পরিমাণ। আর প্রশ্নে বলা আছে 1 ঘন মিটার না সেন্টিমিটারের জন্য, এটা ঘন সেন্টিমিটার করে 10⁶ দ্বারা গুণ করলে ঘনমিটার ঘন সেন্টিমিটার হয়ে যায়। কারণ প্রশ্নে আমাদের 10⁶ মানে এই যে 6 এর পরে এখানে 0.4 আছে, আরো দুইটা শূন্য দিতে হবে, তাহলে 10⁶ উঠে যাবে। অর্থাৎ এত ঘন সেন্টিমিটার হলো আমাদের পাইপে লোহার আয়তন। আর 1 ঘন সেন্টিমিটারের আমাদের এখানে প্রতি বাই 1 ঘন সেন্টিমিটারের লোহার ওজন দেওয়া আছে 7.2, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে? 7.2 দ্বারা গুণ করতে হবে। তাহলে পাইপে লোহার ওজন, পাইপে লোহার আয়তন গুণ প্রতি ঘন সেন্টিমিটারে ওজন 7.2 দ্বারা গুণ করলে এত গ্রাম পাবো। একে 1000 দ্বারা ভাগ করলে সেটা কিলোগ্রাম হয়ে যাবে। এই যে আমরা যে গ্রাম পাইছি, গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে আমরা এই যে কিলোগ্রাম পাবো, এত কিলোগ্রাম। তাহলে এই পাইপে লোহার ওজন আছে 45,239.04 কিলোগ্রাম।